নবম দশম বা এসএসসি সালে ভূগোল আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। তো তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার, ম্যাপ রিডিং অ্যান্ড ইটস ইউজেস। মানচিত্র একজন ভূগোলবিদদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ। তাহলে মানচিত্র একজন কাদের জন্য অতি প্রয়োজনীয় একটি উপকরণ? ভূগোলবিদদের জন্য। কাদের জন্য? ভূগোলবিদদের জন্য। এর সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক অঞ্চলকে দেখতে পারি। আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্র এঁকে সেখানে চিহ্ন দিয়ে সেই অঞ্চলের অবস্থা সম্বন্ধে বুঝতে পারি। একটি মানচিত্রে যে কেবল ভূগোলবিদদের প্রয়োজন হয় তা নয়, এটি প্রায় সকল মানুষের, বিশেষ করে পর্যটক, প্রশাসক, পরিকল্পনাবিদ, স্থপতি, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আবহাওয়াবিদ, এমনকি সাধারণ মানুষের বিশেষ প্রয়োজন লাগে। এ অধ্যায়ে মানচিত্র এর প্রকারভেদ, গুরুত্ব, ব্যবহার, স্থানের সময় ও প্রমাণ সময় ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে মানচিত্র আছে, মানচিত্রটা দেয়া আছে। এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। একটি নকশা দেয়া আছে। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখব সেই বিষয়টা এখানে আলোচনা হয়েছে। মানচিত্রের ধারণা, গুরুত্ব, ব্যবহার ব্যাখ্যা করতে পারব। বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে বর্ণনা দিতে পারব। মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপন নিয়মাবলী বর্ণনা করতে পারব এবং ব্যবহারিক প্রয়োগ করতে পারব। স্থানের সময়, প্রমাণ সময় বর্ণনা করতে পারব। স্থানভেদে সময়ের পার্থক্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারব। মানচিত্রে জিপিএস ও জিআইএস এর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করব। এখানে দেখো মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার। নিচের চিত্রটি লক্ষ্য করো। এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। তাহলে বাংলাদেশের কি ধরনের মানচিত্র? নিচের এটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। কনসেপ্ট অফ ম্যাপ, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ। কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশ, কোন সাগর ইত্যাদি এঁকে দেখানো হয়েছে। তাহলে দেখো কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশ, কোন সাগর এঁকে দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশে 8টি বিভাগ। তাহলে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? 8টি বিভাগ রয়েছে। তাহলে কোন বিভাগ, কতটি জেলা, এদের নাম ও সীমানাও রয়েছে। একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে। চিত্র 3.1-এ দেখানো হয়েছে। এভাবে কাগজের এক পৃষ্ঠার মধ্যে সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো দেশের বিভিন্ন বিভাগ ও জেলা এঁকে দেখানো যায়। এক পৃষ্ঠার ভিতরে সবকিছু দেখানো পসিবল। বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রশাসনিক মানচিত্র। বাংলাদেশের ভিতর কোন জেলা আছে, কয়টা জেলা আছে, কি কি জেলা আছে সবকিছু দেয়া আছে ওই বাংলাদেশের 3.1 বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে। মানচিত্র পঠন ও ব্যবহার। পঠন মানে পাঠ করা বা পড়া, আর ব্যবহার করতে হবে কিভাবে সেই বিষয়। এই মানচিত্র ছাড়াও তোমরা হয়তো তোমাদের স্কুলের দেয়ালে মানচিত্র দেখেছো। তোমাদের ভূগোল ও পরিবেশ বইতে বা কোনো মানচিত্রের বইয়ে অ্যাটলাসে মানচিত্র দেখে থাকবে। মানচিত্র হলো একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠে কোনো ছোট বা বৃহত্তর অঞ্চলকে উপস্থাপন করা থাকে। তাহলে মানচিত্র হলো কি? মানচিত্র হলো কি সেই বিষয়টা একটু ভালো করে দেখো। মানচিত্র হলো একটি ড্রয়িং। কি মানচিত্র? কি একটি ড্রয়িং, রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহত্তর অঞ্চলকে উপস্থাপন করে থাকে। মানচিত্র কোনো অঞ্চল বা দেশের ভূ-প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেয়। তাহলে মানচিত্র কি কি বিষয় ধারণা দেয়? মানচিত্র ধারণা দেয় অঞ্চল সম্পর্কে ধারণা দেয়, দেশের ভূ-প্রকৃতি সম্পর্কে ধারণা দেয়,
জলবায়ু সম্পর্কে ধারণা দেয়, উদ্ভিদ সম্পর্কে ধারণা দেয়, মাটি সম্পর্কে ধারণা দেয়, পানি সম্পর্কে ধারণা দেয়, অনেক কিছু সম্পর্কে ধারণা দেয়। এর সাহায্যে আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি। মানচিত্রে একটি ছোট্ট কাগজের মধ্যে অতি নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থা দেখানো যায়। এখন দেখা যাক মানচিত্র কি। ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র। তাহলে ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি? মানচিত্র। আর ম্যাপ শব্দটি কি শব্দ? ইংরেজি শব্দ। আর ইংরেজি মানচিত্র কি? ম্যাপ। এর প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই তোমরা দাগে রাখবা। যেগুলো দেখে দিচ্ছি অবশ্যই তোমরা নোট ডাউন করতে পারো, বাট বইটা সামনে নিয়ে বসে পড়ো। ল্যাটিন শব্দ মাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসেছে। এখন প্রশ্ন, ম্যাপ শব্দটি কি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন কি শব্দ থেকে ম্যাপ শব্দটি এসেছে? মাপ্পা। কি শব্দ? মাপ্পা শব্দ থেকে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে মাপ্পা বলে। তাহলে কাগজের টুকরাকে কি বলা হয়? মাপ্পা বলে। তাহলে কাগজের টুকরাকে মাপ্পা বলে কোন ভাষায়? ল্যাটিন ভাষায়। ল্যাটিন ভাষায় কাগজের টুকরাকে কি বলে? মাপ্পা বলে। দেখো কত ধরনের প্রশ্ন পাচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্স, অবশ্যই দাগে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে। আগেকার দিনে কাপড়ের উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। তাহলে আগেকার দিনে কাপড়ের উপর বা উপরে মানচিত্র বা ম্যাপ আঁকা হতো। তাহলে আগেরকার দিনে কিসের উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো? কাগজের উপরে, কাপড়ের উপর। পৃথিবীর বা কোনো অঞ্চল বা এর আংশিক অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। তাহলে মানচিত্র কাকে বলে সেই বিষয় নিয়ে আমরা একটু ভালো করে দেখি। তাহলে মানচিত্র কাকে বলে? পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে, কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষে অঙ্কিত প্রতিরূপ। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরো কাপড় বা কাগজ। মানচিত্র স্কেল নির্দেশের পদ্ধতি। তাহলে মানচিত্র স্কেল নির্দেশের পদ্ধতি দিয়ে আছে। মানচিত্র কয়টি পদ্ধতিতে নির্দেশ করা হয়? 3টি। তাহলে মানচিত্র কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে? 3টি পদ্ধতিতে। এটা অনেক ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে মানচিত্র কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? 3টি পদ্ধতি। স্কেল নির্দেশের পদ্ধতি। তাহলে মানচিত্র কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? 3টি পদ্ধতি। একটা স্কেল নির্দেশের পদ্ধতি, তাহলে কি কি আছে? একটা স্কেল নির্দেশের পদ্ধতির ভিতর রয়েছে বর্ণনার সাহায্য, 2 নম্বরে আছে রেখাচিত্রের সাহায্য, 3 নম্বরে আছে প্রতিভু অনুপাতের সাহায্যে। প্রতিভু অনুপাতের সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে, বর্ণনার সাহায্যে। অবশ্যই এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। এবার ক নাম্বারটা দেখো, বর্ণনার সাহায্যে বাই স্টেটমেন্ট। বর্ণনার সাহায্যে আমরা বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি। তাহলে আমরা কিসের মাধ্যমে মানচিত্র প্রকাশ করে থাকি? বর্ণনা বা কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি। 1 ইঞ্চিতে 4 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল। তাহলে এটা দেখো 1 ইঞ্চি সমান কয় মাইল? 4 মাইল। আবার 4 মাইল সমান কত? 1 ইঞ্চি। অবশ্যই এটা দেখে রাখবা। আর 16 ইঞ্চিতে কয় মাইল? 1 মাইল। আর 1 মাইল সমান কয় ইঞ্চি? 16 মাইল। সরি, 16 ইঞ্চি সমান কয় মাইল? 1 মাইল। আবার 1 মাইলে কয় ইঞ্চি হয়? 16 ইঞ্চি। 1 সেন্টিমিটার সমান 1 হেক্টোমিটার। আবার 1 হেক্টোমিটার সমান 1 সেন্টিমিটার। এইগুলো অবশ্যই দেখে রাখবা, মুখস্থ করে ফেলবা। এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম 1 সংখ্যাটি তা ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন, মানচিত্রের দূরত্ব দ্বিতীয় সংখ্যাটি মাইল, গজ, কিলোমিটার, হেক্টোমিটার যাই হোক না কেন,
ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করছে। খ নাম্বার, রেখাচিত্রের সাহায্যে বাই গ্রাফিক্যাল স্কেল। কোনো একটি রেখাকে প্রয়োজনে ইঞ্চির ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটারের ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রে স্কেল প্রকাশ করা যায়। 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার বর্ণনাটিকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে প্রথমে 5 সেন্টিমিটার একটি রেখা নিয়ে 5 ভাগ করতে হবে। প্রতিটি ভাগ 10 কিলোমিটার। বাম পাশে একটি ঘর ছেড়ে দিয়ে 0, 10, 20, 30, 40 লিখে এর পাশে কিলোমিটার লিখতে হবে। বাম পাশের ঘরটিকে আবার 10 ভাগে, কারণ 10 কিলোমিটার ক্ষুদ্র ভাগ দেখাতে হবে করে প্রতিটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে। চিত্রে 3.2 ক কিলোমিটার, দেখো এখানে সবকিছু দিয়ে দিয়েছে 0, 10, 20, 30, 40 এইভাবে রৈখিক স্কেল দেয়া আছে। রেখার মাধ্যমে যে স্কেলটা প্রকাশ করে সেটাকে বলে রৈখিক স্কেল। ইঞ্চি স্কেলের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে। ইঞ্চি স্কেলের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে। চিত্র 3.2 এর খ, এই যে এখানে যে 3.2 এর খ আছে, এই নিয়মটা অনুসরণ করতে হয়। এক্ষেত্রে 3 ইঞ্চি দীর্ঘ একটি রেখা নিয়ে একে প্রথমে 3 ভাগ করতে হবে। তাহলে 3 ইঞ্চি দীর্ঘ একটি রেখা নিয়ে কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। 3 ইঞ্চি নিয়ে 3 ভাগ। বাম দিকের একটি ঘর ছেড়ে দিয়ে প্রতি ঘরের মান লিখতে হবে। তাহলে বাম দিকের এই যে ঘর আছে, একটা ঘর ছাড়িয়ে দিয়ে প্রতি ঘরের মান লিখতে হবে। বাম পাশে ঘরটি ছোট ছোট অংশে ভাগ করতে হবে। যে বাম পাশে যে ঘর আছে সেগুলো ছোট ছোট অংশে কি করতে হবে? ভাগ করতে হবে। 1 ইঞ্চিতে 4 মাইল বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময়, তাহলে 1 ইঞ্চিতে যে 4 মাইল বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময় প্রথমে 3 ইঞ্চি একটি রেখা দিয়ে 3 ভাগ করতে হবে। 3 ইঞ্চি একটা রেখা দিয়ে কয় ভাগ করতে হবে? কয় ইঞ্চি রেখা দিয়ে? 3 ইঞ্চি রেখা দিয়ে 3 ইঞ্চি একটি রেখা দিয়ে একে 3 ভাগ করতে হবে। করার পরে বাম দিকের একটি ঘর ছেড়ে দিতে হবে। আর বাম দিকে একটা ঘর ছেড়ে দিতে হবে। প্রথমে 0, তারপর 4, তারপর 8 মাইল লিখতে হবে। দেখো 0, তারপরে 4, তারপর 8 এভাবে লিখতে হবে। 0, এই যে এখান থেকে 0, 4 আর 8। তো 4 বলতে এটা, 8 বলতে এটা, 0 এখান থেকে এই পর্যন্ত 0। এবার দেখো বাম পাশে ঘরটি আবার 4 ভাগে বা 1 ইঞ্চিতে 4 মাইল ভাগ করতে হবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, 1টি, 2টি, 3টি, 4টি ভাগ করতে হবে। বাম পাশে ঘরটি আবার 4 ভাগ, কারণ 1 ইঞ্চিতে 4 মাইল করতে হবে। 0 থেকে বাম দিকে যথাক্রমে 1, 2, 3, 4, এই যে 1, 2, 3, 4 এভাবে লিখতে হবে। তাহলে হয়ে যাবে ইঞ্চি স্কেলের ক্ষেত্রে রেখাচিত্র। গ নাম্বার আছে প্রতিভু অনুপাতের সাহায্যে। তাহলে কি আছে? প্রতিভু অনুপাতের সাহায্যে বাই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয়। এরূপ এক দেশের এককের মাধ্যমে মানচিত্রে স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। এ অসুবিধা দূর করার জন্য প্রতিভু অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। তাহলে প্রতিভু অনুপাত পদ্ধতি কি হয়েছে? উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে একে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আরএফ বলা হয়। ইংরেজিতে একে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তাহলে এটাকে ইংরেজিতে বলা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অথবা সংক্ষেপে রিপ্রেজেন্টেটিভের সংক্ষিপ্ত হচ্ছে আর, আর ফ্র্যাকশনের এফ। বাংলার সংক্ষেপে প্রো বলা হয়। প্রো ভগ্নাংশের আকারে দেওয়া স্কেলের লব রাশি মানচিত্রের দূরত্ব ও হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে। তাহলে ভগ্নাংশের আকারে দেওয়া স্কেলটির লব রাশি মানচিত্রের দূরত্ব, লব রাশির কিসের দূরত্ব? মানচিত্রের দূরত্ব। এবং হর রাশি একই এককে, হর রাশি কি? হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে। উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটার 1 মিটার। তাহলে উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটারে কি হয়? 1 মিটার।
উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটারে কি হয় 1 মিটার। বর্ণনায় প্রকাশিত স্কেলটিকে প্রতিভু প্রতিভু অনুপাতে প্রকাশ করতে হলে মিটারটিকে সেন্টিমিটারে আনতে হবে। কিসে? সেন্টিমিটারে আনতে হবে। উভয় সংখ্যার মধ্যে অনুপাত চিহ্ন দিতে হবে। তাহলে উভয় সংখ্যার মধ্যে কি দিতে হবে? অনুপাত চিহ্ন দিতে হবে। উভয় সংখ্যার মধ্যে অনুপাত চিহ্ন দিতে হবে। অনুপাত চিহ্ন। তাহলে উভয় সংখ্যার মধ্যে কি চিহ্ন দিতে হবে? অনুপাত চিহ্ন দিতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কয় সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কয় সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। সুতরাং লব রাশি হর রাশি 100। লব রাশি 1 আর হর রাশি 100। এক্ষেত্রে স্কেলটি 1 অনুপাত 100, 1/100। এর অর্থ মানচিত্রের দূরত্ব যখন 1 সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব 100 সেন্টিমিটার। এর অর্থটা এটা প্রকাশ করে। তোমরা একটু ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবা, কারণ এক এক সিস্টেমে পরিমাপ করা হয়। আবার ব্রিটিশ পদ্ধতিতে অন্যভাবে। ব্রিটিশ পদ্ধতিতে দেখো 1:36 দেওয়া থাকলে বুঝতে হবে মানচিত্রের দূরত্ব যখন 1 ইঞ্চি তখন ভূমির দূরত্ব 36 ইঞ্চি বা 1 গজ। অতএব বর্ণনায় 1 ইঞ্চিতে 1 গজ, এখানে বোঝানো হয়েছে 1 ইঞ্চিতে 1 গজ। বর্ণনায় যখন 1 ইঞ্চিতে 1 মাইল তখন এত থেকে যেহেতু 1 মাইল সমান 63,360 ইঞ্চি। তাহলে 1 মাইল সমান কত? 63,360 ইঞ্চি। একটি দেখো বৃহদাকার দেশ ও মহাদেশকে আমরা একটি ছোট্ট বই বা খাতার পৃষ্ঠা অঙ্কন করে দেখাতে পারি। এছাড়া মানচিত্রের সঙ্গে ভূমির প্রকৃত দূরত্বটি বোঝানোর জন্য স্কেল ব্যবহার করে ভালোভাবে প্রকাশ করতে পারি। মানচিত্র বললে আমাদের চোখে ভেসে ওঠে একটি দেশ, একটি অঞ্চল তথা একটি ভূখণ্ডের চিত্র বা একটি মহাদেশ বা সমগ্র পৃথিবী। একটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মহাদেশটি কতটি দেশ, একটি দেশের মধ্যে কতটি প্রদেশ, বিভাগ, জেলা, রাস্তা, নদ-নদী, হ্রদ, পাহাড়, পর্বত ইত্যাদি দেখাতে পারি। এভাবে একটি দেশ ও মহাদেশের মধ্যে আমরা চাইলে ছোট্ট একটি স্থানকেও সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে পারি। সর্বোপরি বলা যায়, কোনো স্থানের অবস্থান থেকে শুরু করে ওই স্থানে খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য মানচিত্রের কোনো বিকল্প নেই। সুতরাং বলা যায় খুব কম সময়ে সুতরাং বলা যায় খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানার জন্যই মানচিত্রের উৎপত্তি। তাহলে বলা যায় খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানার জন্য কিসের উৎপত্তি হয়েছে? মানচিত্রের উৎপত্তি হয়েছে। কিসের উৎপত্তি হয়েছে? মানচিত্রের উৎপত্তি হয়েছে। একটি মানচিত্রের মধ্যে কি ধরনের তথ্য থাকবে তা নির্ভর করবে। তাহলে একটি মানচিত্রের মধ্যে কি ধরনের তথ্য থাকবে তা নির্ভর করবে স্কেল, অভিক্ষেপ, কনভেনশনাল সাইন, মানচিত্র অঙ্কনকারী দক্ষতা, মানচিত্র অঙ্কনের ধরনের উপায়। একটি বৃহত্তর স্কেলে মানচিত্রের মধ্যে একটি স্থানকে বেশি তথ্য দিয়ে দেখানো যায়। তাহলে একটি বৃহত্তর স্কেলে মানচিত্রের মাধ্যমে একটি স্থানকে বেশি তথ্য দিয়ে দেখানো যায়। তারপরে বলা হয়েছে কি দেখো, মানচিত্র অঙ্কন করার জন্য তোমরা কিছু বিষয় জানতে হয়। মানচিত্র বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের মানচিত্র হয়। প্রতি মানচিত্রে বিভিন্ন বিষয় থাকে। এগুলো বিভিন্ন রং, রেখা, সংকেত দিয়ে বোঝানো হয়। রং দিয়ে বোঝানো হয়, রেখা, সংকেত দিয়ে বোঝানো হয়। এই রং, রেখা, সংকেত হলো মানচিত্রের ভাষা। তাহলে মানচিত্রের ভাষা বলা হয় কোনগুলোকে? রং, রেখা আর সংকেতগুলোকে বোঝানো হয়। তাহলে রং, রেখা, সংকেত গুলো হচ্ছে মানচিত্রের কি ভাষা। মানচিত্র সম্পর্কে বিস্তারিত জানতে এসব ভাষা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তাহলে মানচিত্র সম্পর্কে বিস্তারিত জানতে এসব ভাষা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আধুনিক সভ্যতায় মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আধুনিক সভ্যতায় মানচিত্র কি? আধুনিক সভ্যতায় কিসের গুরুত্ব অত্যন্ত? মানচিত্রে। আধুনিক সভ্যতায় কিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে? মানচিত্রে। শিক্ষার্থী, শিক্ষক, ইতিহাসবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিক, সৈনিক, নাবিকদের নিকট মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভূগোলবিদ ও ভূগোলের শিক্ষার্থীদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান। কাদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান?
ভূগোলবিদ ও ভূগোলের শিক্ষার্থীদের নিকট কোনটি একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান সেটাকে কোনটা বলা হয়? মানচিত্রটাকে বোঝানো হয়েছে। মানচিত্রের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ ম্যাপস। মানচিত্র অনেক প্রকার হতে পারে। সাধারণ মানচিত্রে ব্যবহৃত স্কেল বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ মানচিত্রে ব্যবহৃত স্কেল বিষয়বস্তু অনুসারে মানচিত্রগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দাগে রাখবা, মেমোরাইজ করে ফেলবা। সাধারণ মানচিত্রে ব্যবহৃত স্কেল বিষয়বস্তু অনুসারে মানচিত্রগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। স্কেল অনুসারে মানচিত্র আবার দুই প্রকার। স্কেল অনুসারে মানচিত্র আবার কয় প্রকার? দুই প্রকার। স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বৃহত্তর স্কেলের মানচিত্র আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র। একটা হচ্ছে বৃহত্তর স্কেলের মানচিত্র আর একটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তাহলে স্কেল অনুসারে মানচিত্র আবার দুই প্রকার। স্কেল অনুসারে মানচিত্র আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বৃহত্তর স্কেলের মানচিত্র, একটা হচ্ছে বৃহত্তর স্কেলের মানচিত্র, একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট। নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃতি বৃহত্তর স্কেলের মানচিত্র। তাহলে বৃহত্তর স্কেলের মানচিত্রের ভিতরে কি কি আছে? নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র বৃহত্তর স্কেলের মানচিত্রের ভিতরে পড়ে। অবশ্যই এগুলো দেখে রেখে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো। একটি ছোট্ট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছু তথ্য এরূপ মানচিত্রে ভালোভাবে দেখানো যায়। ভূচিত্রাবলী মানচিত্র, দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তাহলে ক্ষুদ্র স্কেলের মানচিত্রের ভিতর আছে ভূচিত্রাবলী মানচিত্র আর দেয়াল মানচিত্র আছে, আর ভূচিত্রাবলী মানচিত্র হচ্ছে খুবই ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হয়। এটাও দেখে রাখবা। সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট্ট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্রে বেশি জায়গা থাকে না, ফলে এই মানচিত্রে বেশ কিছু দেখানো যায় না। উপস্থাপিত বিষয়বস্তু হিসাবেও মানচিত্রগুলো দুই প্রকার। উপস্থাপিত বিষয়গুলো হিসাবে মানচিত্র আবার কয় প্রকার? দুই প্রকার। উপস্থাপিত বিষয়বস্তু হিসাবেও মানচিত্র আবার কয় প্রকার? দুই প্রকার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে লেখো। গুণগত মানচিত্র, ক নম্বর আছে গুণগত মানচিত্র, খ নম্বর আছে পরিমাণগত মানচিত্র। গুণগত মানচিত্র আর হচ্ছে পরিমাণগত মানচিত্র। তো গুণগত মানচিত্রের ভিতর কি কি আছে একটু আমরা দেখি। তাহলে একটু ভালো করে মন দিয়ে দেখি। গুণগত মানচিত্রের ভিতর কি? ভূতাত্ত্বিক মানচিত্র। গুণগত মানচিত্রের ভিতর কি কি আছে একটু দেখো। ভূতাত্ত্বিক মানচিত্র, ভূসাংস্থানিক মানচিত্র, ভূমিরূপের মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র, মৌজা মানচিত্র, গুণগত মানচিত্র অন্তর্গত। খ, পরিমাণগত মানচিত্র। বায়ুর উত্তাপ, বৃষ্টিপাতের পরিমাপ, জনসংখ্যার বণ্টন, জনসংখ্যার ঘনত্ব, খনিজ উৎপাদন, বনজ উৎপাদন, শিল্প উৎপাদন প্রভৃতি পরিসংখ্যান তথ্য যেসব মানচিত্রে দেখানো হয় সেই সব মানচিত্র পরিমাণগত মানচিত্র অন্তর্গত। পরিমাণগত মানচিত্রের অন্তর্গত। কার্যের উপর ভিত্তি করে কয়েক প্রকার মানচিত্রের নিম্নরূপ: ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। ক্যাডাস্ট্রাল অর মৌজা মানচিত্র ম্যাপ। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ফ্রেঞ্চ শব্দ থেকে। তাহলে ফ্রেঞ্চ শব্দ কি? ক্যাডাস্ট্রাল। তাহলে ক্যাডাস্ট্রাল শব্দ কোন শব্দ থেকে এসেছে? ফ্রেঞ্চ থেকে। সেটা হচ্ছে ক্যাডাস্ট্রেট।
যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। ক্যাডাস্ট্রাল শব্দ অর্থ রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করায় সাধারণ কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশের গ্রামের মানচিত্রগুলো। তাহলে মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বৃহত্তর স্কেলে অঙ্কন করা হয়। 16 ইঞ্চিতে 1 মাইল, 32 ইঞ্চিতে কত। এই ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনা মানচিত্রই এই মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। 2 নাম্বার, ভূসংস্থানিক মানচিত্র, টপোগ্রাফিক ম্যাপ। ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিকের আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে ভূসংস্থানিকের আরেক নাম হচ্ছে কি স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের আরেক নাম কি ভূসংস্থানিক। ভূসংস্থানিক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই দেখে রাখবা। এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক 2 ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। তাহলে ভূসংস্থানিক মানচিত্র কয় ধরনের উপাদান দেখতে পাওয়া যায়? 2 ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। তাহলে 2 ধরনের উপাদানের ভিতর কি কি আছে? প্রাকৃতিক ও সাংস্কৃতিক। প্রাকৃতিক ও সাংস্কৃতিক। আমরা নিজেরা কোশ্চেন করব, নিজেরাই প্রশ্ন উত্তর দেব, আর প্রতিটা ইম্পর্টেন্স লাইন আমরা দাগে রাখবো। তোমরা বই নিয়ে অবশ্যই বসে পড়বা, আর তার সাথে প্রতিটা লাইনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে নেওয়া উচিত। নোট করা ভালো স্টুডেন্ট বা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের প্রথম ফার্স্ট হ্যাবিট হচ্ছে তারা অলওয়েজ টাইম ট্রাই করে নোট ডাউন করা। এই ধরনের মানচিত্রের স্কেল একেবারে ছোট না হলেও মৌজা মানচিত্রের মতো বৃহত্তর নয়। এই মানচিত্রগুলো কিন্তু জমির সীমানা দেখানো হয় না। কিছু কিছু মানচিত্র আছে যেগুলো জমির সীমানা দেখানো হয়, বাট এই মানচিত্রগুলো জমির সীমানা দেখানো হয় না। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসাবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয়। তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে কি কি দেখানো হয়েছে এই ভূসংস্থানিক মানচিত্রে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ভূসংস্থানিক মানচিত্রে কি কি দেখানো হয়? পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয়। কি কি বিষয়গুলো দেখানো হয় এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসাবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়। আর সাংস্কৃতিক বৈচিত্র্য হিসাবে সাংস্কৃতিক বৈচিত্র্যের যে মানচিত্র আছে সেখানে কি কি দেখানো হয়? এই যে এইগুলা রেলপথ দেখানো হয়, হাট বাজার দেখানো হয়, পোস্ট অফিসকে দেখানো হয়, সরকারি অফিস, খেলার মাঠ, তারপরে মসজিদ, মন্দির, এই বিষয়গুলো সাংস্কৃতিক যে বৈচিত্র্য আছে সেগুলোতে দেখানো হয়। 3.4 যে চিত্র আছে সেটা। আর তোমাদের অলওয়েজ টাইম বলি প্রতিটা লাইন ইম্পর্টেন্ট গুলো আন্ডারলাইন করে রাখবা, আর প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা যে ওই লাইনটা কি বোঝাতে চেয়েছে, তাহলে কিন্তু প্রতিবার পড়া লাগে না। আর বারবার ট্রাই করবা, নিজে প্রশ্ন করবে, নিজের উত্তর দেব, তাহলে দেখবা সবচেয়ে বেশি মনে থাকবে। বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয়। তাহলে বর্তমান যুগে কি থেকে ছবি তোলার মাধ্যমে নবযুগের সূচনা হয়? বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয়। এই মানচিত্রের স্কেল 1:20,000 হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। বিভিন্ন দেশ বিভিন্ন স্কেলে এই মানচিত্র তৈরি করে।
সবচেয়ে আদর্শ জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু বিষয় তোমাদের অবশ্যই আন্ডারলাইন করে রাখা উচিত, যেগুলো অনেক ইম্পর্টেন্স করছেন। তোমাদের এখনো বলছে, আগেও বলেছি, তোমরা নোট করবা, তার সাথে প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে সেগুলো আন্ডারলাইন করে রাখতে হবে, আর প্রতিটা প্রশ্ন ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর বের করতে হবে। দেখো এখানে দেখো, সবচেয়ে আদর্শ জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র যার স্কেল। তাহলে সবচেয়ে আদর্শ জনপ্রিয় মানচিত্র কাদের? ব্রিটিশদের তৈরি করা মানচিত্র। তাহলে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র ছিল সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে জনপ্রিয় মানচিত্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার স্কেল ছিল 1:25,000 থেকে 1:1,00,000। যার অনুপাত কত কত ছিল, এই যে এখানে দেখো, 1:25,000 থেকে 1:1,00,000। আমেরিকাতে এই মানচিত্র স্কেল থাকে সাধারণত 1:62,500 থেকে 1:1,25,000 পর্যন্ত। তাহলে অবশ্যই এটা দেখে রাখবা। বাংলাদেশ সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে। তাহলে বাংলাদেশ কোন স্কেলটি অনুসরণ করে? ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে। তাহলে ব্রিটিশ স্কেলটি অনুসরণ কোন দেশ? বাংলাদেশ। দেখো আমি দুটো প্রশ্ন করেছি। বাংলাদেশ সাধারণত কোন স্কেলটি অনুসরণ করে? ব্রিটিশ স্কেলটি। আবার দেখো, সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে কোন দেশ? বাংলাদেশ। এভাবে প্রশ্ন করে তোমাদের এগুলো শিখতে হবে। চিত্র 3.4 ভূ-সাংস্থানিক মানচিত্র। ভূ-সাংস্থানিক মানচিত্র। মানচিত্র পঠন ও ব্যবহার। দেয়াল মানচিত্র, ওয়াল ম্যাপ। দেয়াল মানচিত্র। দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। তাহলে দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয়। তাহলে দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। তাহলে সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য কি মানচিত্র ব্যবহার করা হয়? দেয়াল মানচিত্র। আর দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায়, কি কাজে ব্যবহার করার জন্য? শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়? দেয়াল মানচিত্রের মাধ্যমে। দেয়াল মানচিত্রে আমাদের চাহিদা মতো একটি দেশ অথবা একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয় বড় অথবা ছোট স্কেলে। 3.5 এই দেয়াল মানচিত্রের স্কেল ভূ-সাংস্থানিক মানচিত্রের চেয়ে ছোট কিন্তু ভূচিত্রাবলী মানচিত্রের চেয়ে বড়। তাহলে এই মানচিত্র মানে দেয়াল মানচিত্রের চেয়ে একটু ছোট, বাট সেটা কিন্তু ভূচিত্রাবলী মানচিত্রের চেয়ে আবার কি হয়? বড় হয়। 4 নাম্বার আছে ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র, কোরিওগ্রাফিক্যাল অর অ্যাটলাস ম্যাপ। দেখি কি বলেছে এই মানচিত্র। ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র, কোরিওগ্রাফিক্যাল অর অ্যাটলাস ম্যাপ। মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলে। তাহলে মানচিত্রের সমষ্টিকে কি বলা হয়? মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলে। তাহলে ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলে কিসের সমষ্টিকে? মানচিত্রের সমষ্টিকে। তাহলে কিসের সমষ্টিকে ভূচিত্রাবলী অ্যাটলাস বলে? মানচিত্রের সমষ্টিকে। আবার প্রশ্ন করি, মানচিত্রের সমষ্টিকে কি বলে? ভূচিত্রাবলী অ্যাটলাস। এই মানচিত্রকে সাধারণত খুব ছোট স্কেল করা হয়। তাহলে ভূচিত্রাবলী মানচিত্র সাধারণত খুব ছোট স্কেলে করা হয়। এটি প্রাকৃতিক, জলবায়ুগত, অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করে তৈরি করা হয়। প্রাকৃতিক ভাগ করে, জলবায়ুর উপর অথবা অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে মানে বিভিন্ন ভাগ করে তৈরি করা হয়। বেশিরভাগ ভূচিত্রাবলী মানচিত্রে স্থানের অভাবে রং দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়। কিসের অভাবে? বেশিরভাগ ভূচিত্রাবলী, এই যে এখানে উল্লেখ করেছে, বেশিরভাগ ভূচিত্রাবলী যে মানচিত্র আছে স্থানের অভাবে রং দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়। কি দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়? রং দিয়ে। শুধু পাহাড়ের চূড়া, গুরুত্বপূর্ণ নদী, রেলওয়ের প্রধান রাস্তা বোঝানোর জন্য প্রতীক দেওয়া থাকে। তাহলে শুধু পাহাড়ের যে চূড়া আছে,
তারপরে গুরুত্বপূর্ণ নদীগুলো আছে, আর রেলওয়ের প্রধান রাস্তা বোঝানোর জন্য প্রতীক দেয়া থাকে। কিছু কিছু ভূচিত্রাবলী করা হয় 1:10 লক্ষ স্কেলে। তাহলে কিছু কিছু মানে ভূচিত্রাবলী করা হয় কত, 1:10 লক্ষ স্কেলে। আমাদের দেশে কয়েকটি প্রতিষ্ঠান এই মানচিত্র তৈরি করে থাকে। এই মানচিত্র সমগ্র পৃথিবীকে একটি পৃষ্ঠের মধ্যে দেখিয়ে থাকে। বাংলাদেশকে এই একটি পৃষ্ঠার মধ্যে জেলাগুলোতে ইত্যাদি দেখিয়ে থাকে। এতে প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কৃষিভিত্তিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানচিত্র তৈরি করা হয়। এইগুলোর উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয়। প্রাকৃতিক মানচিত্র, ফিজিক্যাল ম্যাপ। যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, হ্রদ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকে তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। তাহলে প্রাকৃতিক মানচিত্র বলে কোনগুলোকে, পর্বত থাকতে হবে, মালভূমি থাকতে হবে, মরুভূমি থাকতে হবে, নদী থাকতে হবে, তার সাথে আছে হ্রদ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকে তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। 6 নম্বর ভূতাত্ত্বিক মানচিত্র। দেখো, জিওলজিক্যাল ম্যাপ। ভূত্বক গঠনকারী শিলাসময়ের অবস্থান ও গঠনের উপর ভিত্তি করে এই ধরনের মানচিত্র তৈরি করা হয়। 7 নম্বর জলবায়ুপাত মানচিত্র, সিনেমাটিক ম্যাপ বা এখানে রয়েছে ক্লাইমেটিক ম্যাপ। বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতির উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয় বলে একে জলবায়ুগত মানচিত্র বলে। তাহলে জলবায়ুগত মানচিত্র কাকে বলে? বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতির উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে জলবায়ুগত মানচিত্র বলে। 8 নাম্বার উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, ভেজিটেশন ম্যাপ। বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিজ্জ আছে তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র বলে। তাহলে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা পড়ে রাখতে পারো। 9 নাম্বার বলেছে মৃত্তিকা বিষয়ক মানচিত্র বা সয়েল ম্যাপ। সয়েল মানে মাটি বা মৃত্তিকা। বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তার উপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয়। সাধারণত মাটির গুণগানের উপর ভিত্তি করে বিশ্বের কোথায় কোন ধরনের ফসলের চাষ করা যাবে সেই জন্য কৃষিবিদরা এই ধরনের মানচিত্র বেশি ব্যবহার করে থাকেন। 10 নম্বর সাংস্কৃতিক মানচিত্র, কালচারাল ম্যাপ। পড়ার পূর্বে সর্বপ্রথম তোমাদের জানা উচিত প্রতিটা ইম্পর্টেন্স লাইন, যেগুলো ইম্পর্টেন্স কোশ্চেন আছে সেগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো, দেন সাথে সাথে নোট করে রাখবো। আর প্রতিটা লাইন কি বলতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রতিটা পেজের নোট করা উচিত। প্রতিটা ব্রিলিয়ান্ট এবং নর্মাল স্টুডেন্ট হও না কেন, প্রত্যেকটা সাবজেক্টে নোট ডাউন করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর প্রত্যেকটা লাইন কিভাবে পড়বো, কেমন করে পড়লে ভালো হয় সেটা একটু শোনো। নিজেরা প্রশ্ন করবো, নিজেরাই কিন্তু উত্তর দেবো, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। ঘুরে ফিরি যে কোনো লাইন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন তৈরি করা শিখতে হবে এবং অ্যান্সার বের করা শিখতে হবে। দেখো, বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোনো স্থানের স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে যে মানচিত্র তৈরি করা হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে। তাহলে সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে, এইটা যদি এই লাইনগুলো আমরা পড়ি তাহলে সেটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র হয়ে যাবে। বা কাকে বলে সংজ্ঞা, এটা একটা সংজ্ঞা, অবশ্যই মেমোরাইজে রাখতে পারো। আবার সাংস্কৃতিক মানচিত্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তো কয়টি ভাগে ভাগ করেছে সেটা শিওর দেয়া নেই, তো কয়েকটি ভাগে ভাগ করে আছে, সে ভাগগুলো আমরা একটু দেখি। তো প্রথমে আছে দেখো রাজনৈতিক মানচিত্র, পলিটিক্যাল ম্যাপ। বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা দেখিয়ে এই মানচিত্র তৈরি করা হয়। এর মধ্যে কোনো দেশ বা রাষ্ট্রের রাজধানী, গুরুত্বপূর্ণ শহরও দেখানো হয়। খ নাম্বার বন্টন মানচিত্র, ডিস্ট্রিবিউশন ম্যাপ। যেসব মানচিত্রে জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বন্টন কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয় তাকে বন্টন মানচিত্র বলে। এটাও কিন্তু একটা সংজ্ঞা,
যে এরকম হতে পারে, যেসব মানচিত্র জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বন্টন কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয় তাকে কি বলে? তাকে বলা হয় বন্টন মানচিত্র বলে। এটা কিন্তু একটা সংজ্ঞা, অবশ্যই তোমাদের এটা জেনে রাখতে হবে। গ নম্বর, আমরা যেগুলো পড়বো সবগুলো কিন্তু একটা সংজ্ঞা। তারপর ঐতিহাসিক মানচিত্র, যেটাকে বলা হয় হিস্টোরিক্যাল ম্যাপ। ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্যকে নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে ঐতিহাসিক মানচিত্র বলে। তাহলে ঐতিহাসিক মানচিত্র কাকে বলে, যদি এই সংজ্ঞাটা পড়তে চাও পড়ে নিতে পারো, এটাও কিন্তু একটা কোশ্চেন। তাহলে ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে কি বলে, তাকে কি মানচিত্র বলে, তাকে হচ্ছে ঐতিহাসিক মানচিত্র বলে। এবার ঘুরিয়ে পড়তে পারি, এখানে একটা প্রশ্ন আছে তার সাথে আর একটা সংজ্ঞার পেয়ে যাচ্ছে। ঘ নাম্বার, সামাজিক মানচিত্র, সোশ্যাল ম্যাপ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয়। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিসের উপর ভিত্তি করে মানচিত্রগুলো তৈরি করা হয়? সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয়। বিশেষ করে যারা সামাজিক প্রথা, বৈষম্য, জনসংখ্যা এসব নিয়ে গবেষণা করে তারা এই মানচিত্র ব্যবহার করে। তারা হচ্ছে বিশেষ করে কারা কারা ব্যবহার করে এই মানচিত্রগুলো? যারা হচ্ছে সামাজিক প্রথা নিয়ে অথবা বৈষম্য নিয়ে, জনসংখ্যা এসব নিয়ে আলোচনা করে বা গবেষণা করে তারা মানচিত্রগুলো ব্যবহার করে। অঙ্গ নাম্বার, ভূমি ব্যবহার মানচিত্র, ল্যান্ড ইউজ ম্যাপ। ল্যান্ড ইউজ ম্যাপ। কোনো ভূমি কি কাজে ব্যবহার করা হচ্ছে বা কোনো ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূমি মানচিত্র বলে। তাহলে ভূমি মানচিত্র কাকে বলে? এখানে একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা তোমরা পড়ে রাখবা যে ভূমি মানচিত্র কাকে বলে, এটা একটা সংজ্ঞা মেমোরাইজ করলে হয়ে যাবে। আবার কোনো ভূমি কি কাজে ব্যবহার করা হচ্ছে বা কোনো ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে কি মানচিত্র বলে? তাকে কি মানচিত্র বলে? ভূমি মানচিত্র বলে। এভাবে আমরা দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছি। তারপরে আছে দেখো, মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপনার নিয়মাবলী। টেকনিক্স অফ প্রেজেন্টিং ইনফরমেশন ইন আ ম্যাপ। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপ এই ধরনের মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায় অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিছবি দেখতে পাওয়া যায়। এখানে দেখো, এই প্রতীকগুলোর মাধ্যমে একদিকে যেমন পাহাড় পর্বত, নদী-নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়, তেমনি অন্যদিকে রাস্তাঘাট, হাট-বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্য পরিচয় পাওয়া যায়। তাহলে কি কি তথ্যগুলো পাওয়া যাচ্ছে এইগুলো তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। প্রতীকগুলোর মাধ্যমে কি কি পাওয়া যাচ্ছে, কি কি বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে সেইটা দেখো। এই প্রতীকগুলোর মাধ্যমে কি কি, একদিকে যেমন পাহাড় পর্বত, নদ নদী নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়, তেমনি অন্যদিকে কি পাওয়া যায়? রাস্তাঘাট, হাট বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্য পরিচয় পাওয়া যায়। এই কারণে কোনো একটি অঞ্চলের সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা এবং নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে এই মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী জানা একান্ত প্রয়োজন। যে কোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে এই সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীকীয় চিহ্ন বলে। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মাধ্যমে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এইসব চিহ্নকে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলে। তাহলে এইসব বিষয়গুলোকে কি বলে? আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলে। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র।
তাহলে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের ভিতর কি কি আছে আমরা একটু দেখব। এখানে মানচিত্র পঠন ও ব্যবহারের ভিতরে আছে দেখো, পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীকগুলোর চিহ্নগুলোর সূচক দেওয়া থাকে। যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে তিনি তত ভালোভাবে এই মানচিত্র পাঠ করতে পারবেন। মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ, মানচিত্রে যে প্রচলিত যে প্রতীক চিহ্ন আছে সেইগুলো দেখো। তো কিছু প্রতীক রয়েছে, দেখো পাকা রাস্তার ক্ষেত্রে এরকম সোজাসুজি দুইটা দাগ, কাঁচা রাস্তার ক্ষেত্রে এরকম ডট, দেখো ডট ডট মতো দিয়া। আর আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখার ক্ষেত্রে বড় দেখো আন্ডারলাইন করে রেখা দেয়া, তার মাঝে মাঝে বিন্দু দেয়া। জেলা সীমারেখার ক্ষেত্রে দেখো একটা আন্ডারলাইন করে দেয়া, রেখা দেয়া, তারপর মাঝে দুইটা ফোঁটা, আবার রেখা মাঝে দুইটা ফোঁটা, এই সিস্টেম। ব্রডগেজ রেল লাইনের ক্ষেত্রে দেখো কেমন, ব্রডগেজের ক্ষেত্রে এই যে এরকম সাদা কালো, মানে একটু গাঢ় এবং একটু হালকা। আর মিটার গেজ রেল লাইনের ক্ষেত্রে দেখো বেশিরভাগই কাটাকাটি। জলভূমির ক্ষেত্রে দেখো জলভূমি পানির মতো দেখতে, নদীর ক্ষেত্রে নদীর মতো ঢেউয়ের মতো, হ্রদ গুলো কেমন এই যে এরকম, গ্রাম্য বস্তির গুলোর ক্ষেত্রে এরকম, মসজিদ গুলো চিহ্ন মসজিদের মতো, মন্দির গুলো মন্দিরের মতো করে দেওয়া আছে। আর গাছগুলো, গাছের যে মানচিত্র আছে গাছের মতো, লাইট হাউস গুলো লাইট দিয়ে দেখানো, বিমানবন্দর গুলো বিমানের মতো, সেতু দিয়ে সেতু মতো, ঈদগাহ ঈদগার মতো, শিল্প কারখানা দেখো শিল্প কারখানার মতো পিকচার দেয়া, পর্বত মানে পাহাড়ের মতো দেয়া, বাঁধ মানে বাঁধের মতো করে দেয়া। আন্তর্জাতিক কিছু সাংকেতিক চিহ্ন আমরা দেখলাম। তো আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। একটি মানচিত্র তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো শিরোনাম, টাইটেল বা হেডিং। প্রত্যেক মানচিত্রে একটি শিরোনাম থাকে। তাহলে প্রত্যেক মানচিত্রে একটা কি থাকে, শিরোনাম। প্রতিটা মানচিত্র বলতে প্রতিটা বিষয়ের একটা শিরোনাম থাকে। তাহলে প্রত্যেক মানচিত্রের একটি করে কি থাকে, শিরোনাম থাকে। একটা প্রশ্ন, এটি কোনো দেশের বা কোনো অঞ্চলের কিসের মানচিত্র, এতে তা উল্লেখ থাকে। যেমন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আছে, প্রতিটি মানচিত্র তৈরির সময় এতে একটি শিরোনাম দিতে হবে। আমরা জানি প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট। তাহলে প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান কয় মিনিট, 4 মিনিট। প্রতি ডিগ্রি বলতে 1 ডিগ্রিকে বোঝানো হয়। এই প্রতিটি ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয়। তাহলে প্রতিটি ডিগ্রিকে কয় মিনিটে ভাগ করা হয়, 60 মিনিটে ভাগ করা হয়। এবং প্রতি 1 মিনিট দূরত্বের জন্য 4 সেকেন্ড সময়ের পার্থক্য হয়। তাহলে 1 মিনিট দূরত্বের জন্য সময়ের পার্থক্য কয় সেকেন্ড হয়, 4 সেকেন্ড হয়। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, দূরত্বের ব্যবধানের মিনিটটাকে অনেকের সময় মিনিট হিসেবে ধরে ভুল করে। আসলে দূরত্বের মিনিট হচ্ছে প্রতি 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয়। প্রতি 1 ডিগ্রিকে কয় মিনিটে ভাগ করা হয়, 60 মিনিটে। কারণ হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার বা 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে কত, 4 মিনিট। তাহলে 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয়, 1 ডিগ্রি বলতে 4 মিনিট। তো 60 দিয়ে যদি 60কে ভাগ করি কত আসে, 15 মিনিট আসে। এই দূরত্বর 60 মিনিটে প্রতি মিনিটের জন্য সময়ের 4 সেকেন্ড লাগে। 60 মিনিটের প্রতি মিনিটের জন্য কয় সেকেন্ড লাগে, 4 সেকেন্ড লাগে। এভাবে দূরত্বের ব্যবধানে 60 মিনিটের জন্য লাগে 60 গুণ 4, তাহলে কথা হচ্ছে 240 সেকেন্ড বা 4 মিনিট সময়। কয় মিনিট সময়, 4 মিনিট সময়। তো সময়ের পার্থক্যের মতো করে আমরা ওইটা সিস্টেমে করতে পারি। স্থানভেদে সময়ের পার্থক্য ভালোভাবে বুঝতে হলে কিছু গাণিতিক সমাধান করতে হবে। তো উদাহরণ 1-এ দিয়ে আছে, অঙ্কটা দেখি। উদাহরণ 1-এ, ঢাকা থেকে পূর্বে, পূর্বে বলে যোগ করব আর পশ্চিমে বললে বিয়োগ করব। ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। ঢাকায় যখন ভোর 6টা তখন সেই স্থানের সময় কত সেটা বের করো। ঢাকা থেকে স্থানটির ব্যবধান আছে কত, 50 ডিগ্রি 30 মিনিট। এবার 50 যে ডিগ্রি আছে এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে। কারণ 1 ডিগ্রি, এটা একটা ডিগ্রি আছে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য কয় মিনিট, 4 মিনিট সময়। তো 50 সাথে 4 গুণ করলে হয়ে যাবে, ডিগ্রিটা হয়ে যাবে মিনিট। আর এখানে 30 মিনিট আছে,
আর দুইটা যদি 30-এর ওপরে যদি কখনো দুইটা এরকম দাগ থাকে সেটা হবে সেকেন্ড। তো আমাদের এটা মিনিট আছে 30 মিনিট। 30 মিনিটের সাথে যদি 4 সেকেন্ড গুণ করি তাহলে হয়ে যাবে কি সেকেন্ড। পূর্বে দ্রাঘিমা এই ব্যবধানের জন্য সময়ের পার্থক্য যোগ হবে। যোগ হবে কেন? পূর্বে বললে আমরা সবসময় ভূগোলে অঙ্কগুলো পূর্বে বলে সবসময় কি করব? যোগ করার চেষ্টা করব। আর পশ্চিমে বললে কি করব আমরা? বিয়োগ করব। অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 4 এর সাথে 50 গুণ করে আছে 200 মিনিট। আর 4 দিয়ে 30 এর সাথে গুণ করে আছে 120 সেকেন্ড। তো 200 মিনিট যোগ 2 মিনিট। তো 2 মিনিট কেন? 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে 120 সেকেন্ডে কয় মিনিট হবে? অবশ্যই 2 মিনিট হবে। কারণ এখানে মিনিট আছে বলে আমরা এই সেকেন্ডকে মিনিটে প্রকাশ করলাম। কারণ 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিট সমান কত হচ্ছে? 120 সেকেন্ড। 120 সেকেন্ডে কয় মিনিট হয়? 2 মিনিট। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল কত? 202 মিনিট। এইভাবে আমরা অঙ্কটা করব। 202 মিনিটকে যদি আমরা এই 202 কে যদি আমরা কখনো 60 দ্বারা ভাগ করি, অবশ্যই করবা। 60 দ্বারা যদি ভাগ করি 3 6 18, তাহলে এখানে 2 কত? 2, তাহলে কত? 3, এখানে দেখো তাহলে কত দেব? তাহলে 180 হয়ে এলো। এবার কত দিলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা তোমাদের দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে কত আমাদের? 22 থাকছে। 22 তো? 2, আর এই যে এখানে কত? 2। তাহলে এখানে পাচ্ছে আমরা নিচে ভাগশেষ 22, আর এখানে পাচ্ছে 3। তাহলে এটা হচ্ছে হয়ে গেল 3 ঘন্টা কয় মিনিট? 22 মিনিট। এই যে দেখো সময়ের ব্যবধান হিসেবে 202 মিনিটকে আমরা 3 ঘন্টা কয় মিনিট পেলাম? 22 মিনিট। তো এইভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে সবগুলো সমাধান করা সম্ভব। দেখি এখানে যে স্থানের সময় নির্ণয় করতে হবে সেটা ঢাকার পূর্ব দিকে অবস্থিত। এটা পূর্ব বলে যোগ করব। সুতরাং স্থানের সময় ঢাকার সময়ের চেয়ে বেশি হবে, কারণ পূর্ব দিকে সূর্য আগে উদিত হয়েছে। তাই ঢাকার সময়ের সঙ্গে 3 ঘন্টা 22 মিনিট যোগ করতে হবে। তাহলে স্থানটির সময় হচ্ছে ঢাকার সময়। তো ঢাকার সময় কত? সময়ের পার্থক্য কত? ঢাকার সময় আমাদের এখানে বলা হয়েছিল কত? এখানে দেখো 6টা। কয়টা? 6টা। ঢাকার সময়। ঢাকার সময় যোগ সময়ের পার্থক্য। আমাদের সময়ের পার্থক্য হয়েছিল 3 ঘন্টা 22 মিনিট। তাহলে 6টার সাথে 3 ঘন্টা 22 মিনিট যোগ করলে কত? 6টা বলতে 6 ঘন্টা। 6টা বলতে কয় ঘন্টা বোঝায়? 6টা বলতে 6 ঘন্টা। আর 3টা বলতে 3 ঘন্টাকে বোঝায়। তাহলে 6 আর 3 কথায় 9। তার মানে হয়ে গেল 9টা। 22 মিনিট ছিল 22 মিনিট। অতএব স্থানটি নির্ণয়ে স্থানের সময় 9টা 22 মিনিট হবে। তাহলে উত্তর হচ্ছে সকাল 9টা 22 মিনিট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা উদাহরণ 2 নাম্বারটা করে তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিই। একটু মন দিয়ে দেখো। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানের সময় দুপুর 2টা হলে সেই সময় রিয়াদের স্থানের সময় কত? তাহলে সেম প্রসেসিং আমরা অঙ্কটা করব। এখানে সমাধান দিয়ে আমরা জানি প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কয় মিনিট করে? 4 মিনিট করে। ঢাকা ও রিয়াদের দ্রাঘিমার পার্থক্যটা করে নিতে হবে। এখানে আমরা অতএব দিতে পারি, না দিলে সমস্যা নেই। আর সবসময় চেষ্টা করবো আমরা সমান চিহ্ন দেবো, দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ঢাকা ও রিয়াদের দ্রাঘিমার পার্থক্য মানে বিয়োগ করা। আর 90 ডিগ্রির ভিতর 45 ডিগ্রি মাইনাস করলে কত আসে? 45 ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য হবে কত? এই 45 ডিগ্রিকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে 4 মিনিট 4 দিয়ে গুণ করতে হবে, 4 মিনিটে। কারণ 1 ডিগ্রির দ্রাঘিমার জন্য যে সময়ের পার্থক্য 4 মিনিট হয়, আর 45 ডিগ্রি 45 বেশি আর বেশি হলে কি হয়? গুণ হয়। তো 45 সাথে আমরা এখানে এভাবে দিতে পারি, অতএব প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি বলতে 1 ডিগ্রি। তাহলে এখানে কয় ডিগ্রি কথা বলেছে? 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি 45 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য, 1 ডিগ্রির চেয়ে 45 ডিগ্রি বেশি, আর বেশি হলে 4 এর সাথে কি হয়? গুণ। এই জন্য করেছে গুণ। 4 45 কথায় 180 মিনিট। তার মানে কয় ঘন্টায়? 3 ঘন্টা। কিভাবে হয়? কারণ 60 মিনিট দিয়ে যদি আমরা 180 মিনিটকে ভাগ করি তাহলে ঘন্টায় পরিণত হবে। 3 6 18। এই যে তাহলে কথা হচ্ছে আমাদের 3 ঘন্টা। এই জন্য দেওয়া আছে 3 ঘন্টা। প্রশ্ন উল্লেখিত
ডিগ্রির পূর্ব দ্রাঘিমা দেখে আমরা বুঝতে পারি রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত। রিয়াদ কোথায় অবস্থিত? ঢাকার পশ্চিমে। তাই ঢাকার স্থানীয় সময় থেকে 3 ঘন্টা বাদ যাবে। স্থানীয় সময় থেকে 3 ঘন্টা বাদ যাবে। বাদ যাবে কেন? পশ্চিম আর পশ্চিম বলে বিয়োগ করব, আর পূর্ব বলে সবসময় চেষ্টা করব যোগ। তাহলে রিয়াদের স্থানীয় সময় বের করতে বলা হয়েছে। এখানে দেখো রিয়াদের স্থানীয় সময় আমরা পাইছি টোটাল কয় ঘন্টা? 3 ঘন্টা। এবার দুপুর 2টার ভিতর, দুপুর 2টা বলতে কয়টা? আচ্ছা দুপুর 2টা বলতে আমরা, আচ্ছা 12, এখানে দেখো 1টা যখন হয় তাহলে কয়টা ধরি আমরা? 13টা ধরি। 2টা যদি হয় তাহলে আমরা কয়টা ধরবো? 14টা। তাহলে এখানে দেখো দুপুর 2টা, তার মানে দুপুর আছে 2টা, 2টা মানে কয়টা? 14টা। এটা বুঝতে পেরেছো? মাইনাস ছিল মাইনাস 3 ঘন্টা, পশ্চিমে ভিলেজ বলে বিয়োগ, তাহলে হচ্ছে কত? 14টা বা 14 ঘন্টা বা 14টার ভিতর 3 ঘন্টা বাদ দিলে কথা 11টা। রিয়াদের স্থানের সময় হবে সকাল কয়টা? 11টা। কিভাবে হলো বুঝতে পেরেছো আশা করি। 3-এর উদাহরণ আছে, ক শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি 45 মিনিট পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা 15 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ক শহরের স্থানীয় সময় সকাল 7টা হলে খ শহরের স্থানীয় সময় কত? প্রথমে ক সময় বের করব, খ সময় বের করে তারপর অন্য কিছু। এখানে দেখো অতএব দিতে পারি দুটি শহরের দ্রাঘিমার পার্থক্য। এখানে একটা শহরের দ্রাঘিমার পার্থক্য, এটা শহরের কর খর ভিতরে পার্থক্য। এখানে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। 70 ডিগ্রি 45 মিনিটের ভিতরে 15 ডিগ্রি 15 মিনিট যদি বিয়োগ করি, 70 ভিতরে 15 বাদ দিয়ে হয়েছে কত? 55 ডিগ্রি, কারণ ডিগ্রির সাথে ডিগ্রি বাদ, মিনিটের সাথে মিনিট বাদ, 45 ভিতরে 15 বাদ দিলে 30, তার মানে হচ্ছে 55 ডিগ্রি 30 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কয় মিনিট হয়? 4 মিনিট যদি হয়। কয় মিনিট? 4 মিনিট। 1 ডিগ্রি যদি 4 মিনিট হয় তাহলে 55 ডিগ্রি হলে গুণ হবে। প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কয় সেকেন্ডও হয়? আবার 4 সেকেন্ড হয়। সুতরাং এই যে এটা মিনিট আছে সেকেন্ডে পরিণত করবে, ডিগ্রি আছে মিনিটে করব, এর জন্য সময়ের পার্থক্য হবে। এখানে যে 55 আছে, কত পেয়েছিলাম? 55 ডিগ্রি 4 মিনিটে যদি গুণ করি, 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 55 ডিগ্রি হলে বেশি বেশি লেখা গুণ হয়। কয় ডিগ্রি? 4। 4 দিয়ে 55 গুণ করেছে 220 মিনিট, প্লাস ছিল প্লাস, এটা মিনিট ছিল, এটাকে সেকেন্ডে পরিণত করতে হলে 4 দিয়ে গুণ। 4 দিয়ে গুণ করলে, আচ্ছা এখানে কত আছে? 30 মিনিট। তাহলে কয় মিনিট? 30 মিনিট। তাহলে 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, আর 4 সেকেন্ড সমান কয় মিনিট হবে? তাহলে বেশি হবে, আর বেশি হলে কি হয়? গুণ হয়। 3 4 12, তার মানে 120 সেকেন্ড। তো 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিট সমান কয় সেকেন্ড? 120 সেকেন্ড। 220 মিনিট ছিল 220 মিনিট, প্লাস ছিল প্লাস, 120 সেকেন্ড হয় 2 মিনিট, তাহলে এই জন্য দেওয়া 2 মিনিট। দেখো 1 মিনিট সমান যে 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিট সমান কত হবে? 120 সেকেন্ড। তাহলে এখানে দেখো 220 মিনিট প্লাস 2 মিনিট, তাহলে কত হচ্ছে? 222 মিনিট। আর তাহলে আর কিছু আছে? 222 মিনিট। এখানে 222 মিনিটকে আমরা ভাগ করে পাচ্ছি 3 ঘন্টা 42 মিনিট। আসলে দেখো এই 60 দিয়ে প্রথমে কতকে ভাগ করতে হবে? 222কে। দেখো 3 6 কত হয়? 18। 3 6 18 মানে 180। তো এখানে আমরা 2 ছিল 2 বসিয়ে দিলাম, 12, 12 ভিতরে 8 বাদ দিলে কত হয়? 4। তাহলে হচ্ছে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, যেটা ফলাফল হয় ভাগফল হয়, এটা ঘন্টার ভাগ শেষ হলে মিনিট। তাহলে এখানে হচ্ছে 3 ঘন্টা কয় মিনিট? সেটা একটু দেখো, 3 ঘন্টা 42 মিনিট হয়ে গেল। যেহেতু ক শহরের দ্রাঘিমা থেকে খ শহরের দ্রাঘিমার মান কম, সেহেতু আমরা বুঝতে পারি ক শহরের পশ্চিমে অবস্থিত, পশ্চিম বলে যোগ করব। ক শহরের স্থানের সময় থেকে সময়ের ব্যবধান বিয়োগ করলে খ এর স্থানের মান পাওয়া যায়। সুতরাং সময় হবে খ এর স্থানের মান সকাল 7টা থেকে 3 ঘন্টা 42 মিনিট, মানে 3টা 42 মিনিট পর্যন্ত বাদ দেব। 7-এর ভিতর 3 যদি বাদ দিই তাহলে কথা হয়, একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো, 3টা 18 মিনিট, মানে 3টা 18 মিনিট। আসলে কি 3টা 18 মিনিট হয়? একটু তোমাদের কি করতে হবে? 60টা, এটা মন করো 60টা কয় মিনিট? 42 মিনিট।
তাহলে এখানে পাচ্ছি কত 3 ঘন্টা বা 3টা। তাহলে এখানে পাচ্ছি 0। দেখো 42 ছিল 42। এবার 7 এর ভিতর 3 বাদ দিলে কত হয় 4। এখন 60টার ভিতর 3 ঘন্টা বাদ দিলে হচ্ছে 3 ঘন্টা 18 মিনিট। আসলে 3 ঘন্টা 18 মিনিট হয় কিনা সেটা জানতে হবে। তো 3 ঘন্টা 18 মিনিট সবসময় চেষ্টা করতে হবে 60টা নয়। এখানে 42 আছে এইটা। আর এখানে হবে 60টা। বিয়োগ করে আমরা দেখি আসলে হয় কিনা। 10 এর ভিতর যদি কত আমরা 2 বাদ দিই, তাহলে 10 এর ভিতর যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়? আরেকবার দেখাই। 60টা ডবল শূন্য দেব। ছোটটা দাও। 3 ঘন্টা কয় মিনিট? 42 মিনিট। এবার বিয়োগ করে তোমাদেরকে একটু দেখাই। শূন্য কত 10 এর ভিতর 2 বাদ দিলে কত হয়? 8। হাতে রয়েছে 1 একে দিলাম 5, 10 এর ভিতর 5 বাদ দিলে কত হয়? 1। হাতে রয়েছে 1 একে দিলাম 4, 7 এর ভিতর 4 বাদ দিলে কত হয়? 3। তার মানে 3 ঘন্টা কত হচ্ছে? 18 মিনিট। উত্তর খ, শহরে স্থানের সময় ভোর 3টা 18 মিনিট। এটা হচ্ছে আমরা 43 পৃষ্ঠায় যা পড়েছি সেটার অ্যান্সার দেওয়া ছিল। উদাহরণ 4টা আমরা সমাধান করে দেখাই। ঢাকা ও টোকিওয় স্থানের সময়ের ব্যবধান হচ্ছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্বে হলে টোকিওর দ্রাঘিমা কত? পূর্বে মানে পূর্বে হলে আমরা কি করব? যোগ করব। ঢাকার দ্রাঘিমা যদি এত ডিগ্রি পূর্বে হলে তাহলে টোকিওর দ্রাঘিমা কত? এইটা সময়ের ব্যবধানটা এখানে দিয়ে দিয়েছে। দেখো ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এটা ঢাকা ও টোকিওর ব্যবধান। তো এখানে 3 ঘন্টাকে আমরা মিনিটেই প্রকাশ করে নিই। তার আগে এখানে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এখানে খুব ভালো করে দেখো, এটা মিনিট আছে, ঘন্টা আছে। তো 1 ঘন্টা সমান 60 মিনিট, 2 ঘন্টা সমান কত? 120 মিনিট। আর 3 ঘন্টা সমান কত? 180 মিনিট প্লাস 17 মিনিট। তাহলে কত মিনিট হচ্ছে? দেখো আর 16 সেকেন্ড। তাহলে 197 মিনিট 16 সেকেন্ড হয়ে গেল। প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে 4 মিনিটে সময়ের পার্থক্য হয় কত ডিগ্রি? 1 ডিগ্রি। আর 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য ব্যবধান বা পার্থক্য কত? 4 মিনিট। তাহলে প্রতি 4 সেকেন্ড হয় 1 মিনিট। সময়ের পার্থক্য হিসাবে করে পাওয়া যায়। একই বিষয়। এবার 196 মিনিটের জন্য আসে কত? 49 ডিগ্রি। কিভাবে হয় দেখি? 197 কত আছে? 197। এটাকে আমরা কত দিয়ে ভাগ দেব? 4 দিয়ে যদি ভাগ দিই, 4 4 কত হয়? 16। এবার 9 এর ভিতরে 6 বাদ দিলে 3, তাহলে কত হয়? 4 নাম 36। কত আসলো? এখানে মিনিট পাচ্ছি কত? 1। 1 মিনিট আর 16 সেকেন্ড। তার মানে বাকি 1 মিনিট 16 সেকেন্ড। তার মানে বাকি থাকছে কত? এখানে 1 মিনিট পাচ্ছি আর এখানে 16 সেকেন্ড। 49 ডিগ্রি 1 মিনিট 16 সেকেন্ড। তাহলে এটা লেখার নিয়ম হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি। 49 ডিগ্রি কত? 1 মিনিট। 1 মিনিট আবার 16 সেকেন্ড। এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে দেখো এর জন্য আমরা এইটাকে আমরা কি করি? 19 মিনিট করে দিই। তো 19 মিনিট এখানে দেখো রয়েছে 49 ডিগ্রি 19 মিনিট। 49 ডিগ্রি কত আছে? 19 মিনিট। সুতরাং টোকিও ঢাকার পূর্বে বলে দ্রাঘিমা হবে যোগ হবে। আমি বারবার বলেছি পূর্বে হলে যোগ হয় আর পশ্চিমে হলে বিয়োগ হয়। তাহলে ছিল কত? 90 ডিগ্রি 26 মিনিটের সাথে 49 ডিগ্রি 19 মিনিট যোগ করে কত আছে? 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। তাহলে এটা হচ্ছে উত্তর। মানচিত্রে জিপিএস ও জিআইএস। জিপিএস জিতে গ্লোবাল, পিতে পজিশনিং স্পেস সিস্টেম। জিআইএস এটা পূর্ণরূপ তোমাদের অবশ্যই জানা উচিত। তো এখানে আমাদের যেগুলো আছে সেগুলোই দেখব, এক্সট্রা কিছু না। মানচিত্রে জিপিএস ও জিআইএস ম্যাপস। বর্তমানে মানচিত্র তৈরি, পঠন ও ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে জিপিএস এবং জিআইএস। তাহলে বর্তমানে মানচিত্র তৈরি, পঠন ও ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে কি? জিপিএস। কি ব্যবহার হচ্ছে? জিপিএস। জিপিএস এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যায়, জিপিএস বা জিআইএস।
আর জিপিএস এর ইংরেজি হলো জিতে গ্লোবাল, পিতে পজিশনিং, এসতে সিস্টেম। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো, অনেক বেশি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থান জানতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিপিএস এর মাধ্যমে জানা। তাহলে কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থান জানতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনটার মাধ্যমে জানা? জিপিএস। কিসের মাধ্যমে জানা? জিপিএস। একটা প্রশ্ন, জিপিএস দ্বারা যেসব কাজ করা যায় তা হলো, কি কি কাজ করা যায় সেটা এখানে দেয়া আছে, আমরা দেখি। জিপিএস দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানে অক্ষাংশ নির্ণয় করা যায়, দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়, উচ্চতা এবং দূরত্ব জানা যায়। তাহলে জিপিএস এর মাধ্যমে কি কি জানা যায় বা কি কি বোঝা যায়? জিপিএস এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে অক্ষাংশ জানা যায়, নির্দিষ্ট স্থানে দ্রাঘিমাংশ জানা যায়, উচ্চতা জানা যায় এবং দূরত্বটাও জানা যায়। এই চারটা বিষয় সম্পর্কে জানা যায় কিসের দ্বারা? জিপিএস এর মাধ্যমে। অবশ্যই দাগে রাখবা। এছাড়াও ওই স্থানে উত্তর দিক, তারিখ ও সময় জানা যায়। উত্তর দিকটা জানা যায়, তারিখ জানা যায় এবং সময় জানা যায়। জিপিএস এর কার্যনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জিপিএস। জিপিএস তার রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। জিপিএস কি দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে? রিসিভার দিয়ে। কি দিয়ে? রিসিভার দিয়ে। তো রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করা যায় কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। 3.7 এখানে জিপিএস ট্র্যাকার রয়েছে। এই তথ্য সংগ্রহের জন্য জিপিএস এর মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশের প্রয়োজন হয়। তখন জিপিএস যন্ত্রটি সঠিকভাবে কাজ করতে পারে। কোনো সময় উঁচু খাড়া পাহাড়, উঁচু ইমারত থাকলেও তখন জিপিএস দ্বারা সেই স্থানে অবস্থান নির্ণয়ের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এতে সময় বেশি লাগে। জিপিএস এর সুবিধাটা কি কি আছে দেখি। প্রযুক্তি নব আবিষ্কারের মধ্যে, নব মানে নতুন মধ্যে ভূগোলবিদদের জন্য জিপিএস একটি অত্যন্ত মূল্যবান যন্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। প্রযুক্তির নব আবিষ্কারের মাধ্যমে ভূগোলবিদদের জন্য একটি অত্যন্ত মূল্যবান যন্ত্র হিসেবে পরিচয় পেয়েছে কোনটা? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যন্ত্রের সাহায্যে মুহূর্তের মধ্যে আমরা কোনো একটি স্থানের, তাহলে এই যন্ত্রের সাথে জিপিএস এর মাধ্যমে কি কি জানা যায়? মানে স্থানে অক্ষাংশ জানা যায়, দ্রাঘিমাংশ জানা যায়, তারপরে কি দূরত্বটা জানা যায়। বিশেষ করে আমাদের দেশে ভূমি জরিপের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়। বিশেষ করে আমাদের দেশে কিসের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়? ভূমি জরিপের মধ্যে। বিশেষ করে আমাদের দেশে, মানে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি কি, তাহলে বর্তমানে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয় কিসের জন্য? ভূমি জরিপের মধ্যে। এখন আমরা জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো। তাহলে কিসের মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। তাহলে জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো। তাহলে কিসের মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো, জিপিএস এর মাধ্যমে। এতে করে সময় অনেক কম অপচয় হবে। যে কোনো দুর্যোগকালীন সময় আমরা এই জিপিএস এর মাধ্যমে কোনো একটি স্থানে অক্ষাংশ, দ্রাঘিমা জানতে পেরে তার সঠিক অবস্থান জেনে সেখানে সাহায্য পাঠাতে পারবো। তাহলে যে কোনো দুর্যোগকালীন সময় কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান জেনে বা কোথায় রয়েছে লোকেশনটা জেনে আমরা কি করতে পারবো? সেখানে দ্রুত খবর পাঠাতে পারবো। জিপিএস এর কিছু অসুবিধাও রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু দেখি। জিপিএস এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তা হলো
এর মূল্য বেশি তাই সহজলভ্য নয়। বেশিরভাগ জনগণ এর সঙ্গে পরিচিত নয়। বেশিরভাগ লোক এটি চালাতে পারে না। এছাড়াও রয়েছে সনাতনী পদ্ধতি, না ছেড়ে দেওয়ার প্রবণতা। জিআইএস 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 এর পূর্ণরূপ অবশ্যই জানতে হবে, মেমোরাইজ করে ফেলবা। জিতে জিওগ্রাফিক্যাল, আইতে ইনফরমেশন, এসতে সিস্টেম। তাহলে জিতে জিওগ্রাফিক্যাল, আইতে ইনফরমেশন, এসতে সিস্টেম। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখতে পারো। এখানে তোমাদের আর একটা বিষয় জানতে হবে যে প্রোনাউন্সিয়েশনটা জানি, দেন তার সাথে স্পেলিংটা মেমোরাইজ করবা, মানে বানান। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলে। জিআইএস কাকে বলে? একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা মেমোরাইজ করবা, দাগে রাখো। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে? সংক্ষেপে জিআইএস। আবার ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে কি বলা হয়? জিআইএস বলে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যার মধ্যে দিয়ে ভৌগোলিক তথ্যগুলোর সংরক্ষণ, বিশ্লেষণ, ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক পারিপার্শ্বিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে থাকে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলো সংরক্ষণ, বিশ্লেষণ, ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিপার্শ্বিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে থাকে। সেটা কোনটা? জিআইএস। জিআইএস ফুল মিনিং হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই জিআইএস এর ব্যবহার শুরু হয়েছে বেশি দিন হয়নি। 1964 সালে কানাডায় সর্বপ্রথম এই কৌশলের ব্যবহার আরম্ভ হয়। কত সালে? 1964 সালে। সর্বপ্রথম কোন দেশে জিআইএস পদ্ধতি চালু হয়? কানাডায়। কোন দেশে? কানাডায়। সর্বপ্রথম এই কৌশলের ব্যবহার আরম্ভ হয় কোথায়? কানাডায়। সর্বপ্রথম জিআইএস এর কৌশলের ব্যবহার আরম্ভ হয় কত সালে? 1964 সালে। তাহলে কতগুলো প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে রেখে দাও। 1980 সালের দিকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। কত সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত থাকে? কত সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে? 1980 সালের দিক থেকে। 1980 সালের দিক থেকে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, পানি গবেষণা, আঞ্চলিক গবেষণা, নগর আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা বিশ্লেষণ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা বিশ্লেষণে প্রভৃতি বহুবিধ কাজে জিআইএস ব্যবহার আছে। তাহলে জিআইএস কি কি কাজে ব্যবহার আছে সেটা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই দেখে রাখো, তোমাদের বেশি করে পড়তে হবে। তাহলে জিআইএস এর ব্যবহার হচ্ছে কোন কোন ক্ষেত্রে? ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে মুখস্থ করবা, প্রাকৃতিক সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, পানি গবেষণার কাজে, আঞ্চলিক গবেষণা, নগর গবেষণা, আঞ্চলিক যে পরিকল্পনা আছে এটাই, জনসংখ্যা বিশ্লেষণে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণে জিআইএস এর ব্যবহার আছে। জিআইএস এর মাধ্যমে একটি মানচিত্রের মধ্যে অনেক ধরনের উপাত্ত উপস্থাপন ঘটিয়ে সেই উপাত্তগুলোকে মানচিত্রের মধ্যে বিশ্লেষণ করে মানচিত্রটির উপযোগিতা বাড়িয়ে দেওয়া হয়। যেমন একটা মানচিত্রের মধ্যে পানি ব্যবস্থাপনা, টপোগ্রাফি, ভূমি ব্যবহার, যোগাযোগ, মৃত্তিকা, রাস্তা এসবগুলো জিনিস দেখিয়ে আমরা তার মধ্য দিয়ে সেই নির্দিষ্ট অঞ্চলের পুরো চিত্র সম্বন্ধে জানতে পারি। তো এখানে দুইটা এমসিকিউ আছে, দেখি বহু নির্বাচনী প্রশ্ন। দেয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়? এটা কিন্তু আমরা পড়েছি শ্রেণী কক্ষের জন্য। দেয়াল মানচিত্র শুধু শ্রেণী কক্ষের জন্য। 2 নাম্বার, মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? তো এখন সময়ের ব্যবধান এটা হবে না এটা হবে, আমরা একটু দেখি কোনটা যে হয় সেটা দেখি। মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব, 5 ডিগ্রি, তো সময়ের ডিগ্রিকে আমরা কিসে পরিণত করব? কত মিনিট হবে? তো 1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 4 মিনিট। আর এখানে কয় ডিগ্রি? অতএব দেব
যে 5 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য বেশি, 1-এর চেয়ে 5 বেশি, তাহলে 4-এর সাথে 5 গুণ করে কত হয়? আমাদের 20 মিনিট হয়। বাট এই 20 মিনিটের সাথে কোনটা আমাদের অ্যান্সার হবে? আবার পূর্ব দিকে সরে গেলে, পূর্ব দিকে হলে যোগ হয়। পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? পূর্ব দিকে সরে গেলে, তো পূর্ব দিকে যদি সরে যায়, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে সরে গেলে কত ডিগ্রি হবে? তাহলে আমাদের অরিজিনাল মিনিট হচ্ছে কত? 20 মিনিট। আমরা যদি 20 মিনিটই দিই, তাহলে আমাদের সরে গেলে, পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? 25 হবে। এখানে কি 25 আছে? নেই। তাহলে এখানে আমাদের 20টাই অ্যান্সার হবে। নিচের অনুচ্ছেদ পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল। 3 নাম্বার, সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র? সাংস্কৃতিক। 4 নাম্বার, সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে? সবুজ। তো এখানে দুইটা সৃজনশীল কোশ্চেন আছে, দুইটা সৃজনশীল কোশ্চেনে আমরা অ্যান্সারটা দিয়ে দেব। তো ফার্স্টে আমরা কোশ্চেনগুলো একটু রিডিং করি। ফ্লোরা বেগম শুক্রবার সকাল 9টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে নামার পর তিনি দেখলেন বিমানবন্দরে ঘড়িতে সন্ধ্যা 6টা, কিন্তু নিজের ঘড়িতে তখন রাত 12টা। ক নাম্বার কোশ্চেন আছে, স্থানীয় সময় কাকে বলে? স্থানীয় সময় কাকে বলে, এটা একটা সংজ্ঞা আছে। আর যেহেতু ক নাম্বারের জন্য 1 মার্ক, খ জন্য 2, গ নাম্বারের জন্য 3 আর ঘ নাম্বারের জন্য 4। আর সৃজনশীল প্রশ্ন লেখা সবচেয়ে ইজি টেকনিক, সবাই চেয়ে বেশি নাম্বার পাওয়ার টেকনিক, 10-এর ভিতর 10 পাওয়া যায়, সেই সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দেব নেক্সট টাইমে। তো এখন আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটা করি। স্থানীয় সময় কাকে বলে? তো এখানে 1 নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বা উত্তর দিয়ে আমরা কি করব? ক নাম্বার উত্তর দেব। দেওয়ার পরে আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার দেখি, প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তাহলে প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করতে বলা হয়েছে। খ নাম্বার। খ উত্তর, সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয়। সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। দেশের আয়তনের ওপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রে 4টি, কানাডাতে 6টি প্রমাণ সময় রয়েছে। যুক্তরাষ্ট্রে রয়েছে 4টি প্রমাণ সময় আর কানাডাতে রয়েছে টোটাল কয়টা? 6টি। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। গ নাম্বারটা বলা হয়েছে, ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাঘিমা 0 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত তা নির্ণয় করে দেখাতে বলা হয়েছে। ফ্লোরা যেখানে থাকে সেখানে শহরটির দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত? তো এখানে 9টা ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে নামার পর দেখলেন ঘড়িতে সন্ধ্যা 6টা, কিন্তু নিজের ঘড়িতে তখন 12টা। তার মানে এখানে তোমাদের যে অঙ্কটা করতে বলা হয় সেটা সমাধান করে দেখাই। গ নাম্বার উত্তর, উদ্দীপকে দেখা যায় ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত 12টা, লন্ডনের সময় সন্ধ্যা 6টা। সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে 12, রাত 12টা, সন্ধ্যা 6টা। তার মানে পার্থক্য কয় ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা হচ্ছে। পার্থক্য টোটাল হচ্ছে 6 ঘন্টা। তো 6 ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করব। 1 ঘন্টা সমান কয় মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 গুণ 60, তাহলে কত হচ্ছে? 360 মিনিট হয়ে গিয়েছে। 1 ঘন্টা সমান যে 60 মিনিট হয়, তাহলে 6 ঘন্টা সমান কত? তাহলে একটা জিনিস ভাবো, এখানে আমাদের
এখানে আমাদের একটা মিস্টেক আছে, এখানে 60 হোক বাট এখানে আমাদের 6 দিই, কারণ 6 ছক 36, কারণ 360 মিনিট হয়। তো এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে এক্সট্রা, তাহলে 6 ঘন্টা, এটা হচ্ছে 6 ঘন্টা আর 1 মিনিট সমান বা 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে আমাদের 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 দিয়ে যদি গুণ করি তাহলে কিসে পরিণত হয়ে যায়, মিনিটে পরিণত হয়। তো কিভাবে হয় আমি একটু বোঝাই। এই যে এখানে দেখো 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কয় মিনিট, 60 মিনিট। আমরা সকলে জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আর এখানে কয় ঘন্টা কথা বলেছে, এই যে 6 ঘন্টা। অতএব দেব, দেওয়ার পরে ঘন্টার নিচে দেখো 6 ঘন্টা দিলাম, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, 6 ঘন্টা বেশি, আর বেশি হলে কি হয়, এটার সাথে গুণ হয়, আর কম হলে হয় ভাগ। তাহলে 6 দিয়ে এটার সাথে ভাগ করলে কত হয়, 6 ছক 36 আর শূন্য 360 মিনিট। তো এখানে আমাদের একটা এক্সট্রা শূন্য বেশি দেওয়া হয়ে গিয়েছিল। তো এখানে যদি আমরা দিই, এইটাই কিন্তু দেয়া যাবে না। তাহলে এখানে আমরা কি কি করতে পারি, 60 গুণ 6, তাহলে কত হচ্ছে 360 মিনিট। 360 মিনিট যেহেতু আমরা পেয়ে গিয়েছি, এখন হচ্ছে আমাদের সেটা হচ্ছে ডিগ্রিতে পরিণত করতে পারবো আমরা যে কোনো সময়। আমরা জানি এটা কিন্তু তোমাদের একটা সূত্র বা ফর্মুলা বলতে পারো। 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় কয় ডিগ্রি বলে দিন, 1 ডিগ্রি। আর 1 ডিগ্রি সমান কয় মিনিট সমান পার্থক্য হয় 4 মিনিট। তো আমরা ডিগ্রিতে পরিণত যেহেতু করব, কারণ এখানে বলা হয়েছে 0 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত ডিগ্রি সেটা বের করতে হবে, ডিগ্রি বের করতে হবে। তাহলে 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হয়, 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হচ্ছে ভাগ হবে কম, আর কম হলে কি হয় ভাগ। এখানে দেখো 4 মিনিটের জন্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিটের জন্য কি হবে কম, আর কম হলে ভাগ। তো এখানে যে একটা ছিল সেটা যায় উপরে, আর এখানে যে 4 ছিল সেটা আসে নিচে, কারণ 4 এর চেয়ে 1 কম, আর কম হলে সেটা চলে যাবে কি এখানে ভাগ হিসাবে। তো 1/4 এভাবে দিতে পারি, অথবা 1/4 এভাবে দিতে পারি। এবার দেখো কত মিনিট পেয়েছিলাম আমরা এখানে, 360 মিনিট। সেটা ডিগ্রিতে পরিণত করব। এখানে 360 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 এর চেয়ে এখানে কত, 360 বেশি, আর বেশি হলে ওপরের সাথে কি হয় গুণ। তাহলে 360 যদি এখানে 1 বাই কত 4 এর সাথে ওপরে 1 এর সাথে কি হবে, 360 গুণ হয়ে যায়। তাহলে এটা বুঝতে পেরেছো, 4 দিয়ে যে 360 কে ভাগ করে কত হয়, 90 হয়, 90 হয়। তো আমরা এইভাবে সিস্টেমে করতে পারি, এটা ভাগ হিসাবে ছিল, এই যে সে ভাগ। তাহলে এই 360 এখানে 1 এর চেয়ে 360 বেশি, আর বেশি হলে ওপরের সাথে কি হয় গুণ হয়। 360 এর সাথে 1 গুণ করলে কত হয়, 360ই হয়। 360 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 90 ডিগ্রি চলে আসে। তাহলে দেখো ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাঘিমা কয় ডিগ্রি, 0 ডিগ্রি। এখানে উল্লেখে আছে ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাঘিমা কয় ডিগ্রি, 0 ডিগ্রি হলে, সুতরাং ঢাকার দ্রাঘিমা রেখা কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হবে, সেটা নির্ণয় করতে বলা হয়েছিল, সেটা আমরা নির্ণয় করে দেখিয়ে দিলাম। এবার দেখো ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো আমরা শুরু করি বিশ্লেষণ। আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব, দেখি বিশ্লেষণটা কেমন হয়। ঘ উত্তর দেব, দেওয়ার পরে উদ্দীপকে উল্লেখিত স্থানটি হলো লন্ডন। লন্ডন শহরের সাথে ঢাকা সময়ের তারতম্যের কারণ, স্থান, দুটি ভৌগোলিক অবস্থান, দ্রাঘিমার পার্থক্য। উদ্দীপকে দেখা যায় দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা, এবং ঢাকার স্থানের সময় লন্ডনের চেয়ে বেশি। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ফলে পূর্ব দিকের স্থানগুলো আগে এবং পশ্চিমের স্থানগুলো পরে সূর্যোদয় হয়। যেহেতু ঢাকার সময় 6 ঘন্টা বেশি, সেহেতু ঢাকা লন্ডনের পূর্বে অবস্থিত, তাই ঢাকার আগে এবং লন্ডনের পরের দিন হয়। ফলে ঢাকা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হয়। উপরের 1 নম্বর চিত্রটি প্রাকৃতিক মান যায়, সুতরাং বলা যায় যে ঢাকা ঢাকা ও লন্ডনে অবস্থানগত কারণে স্থান দুটির সময়ের তারতম্য হয়ে থাকে। তাহলে কিসের কারণে সময়ের তারতম্য হয়ে থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে চিত্র 1 আছে এবং চিত্র 2 আছে। এই চিত্র 1 এবং চিত্র 2 দিয়ে তোমাদের উদ্দীপক দিয়ে দিয়েছে, চিত্র 2টা দিয়ে তোমাদের ক, খ, গ, ঘ 4টা কোশ্চেনের অ্যান্সার তৈরি করতে হবে। তো দেখি জিআইএস এর পূর্ণরূপ কি।
GIS এর পূর্ণরূপ সর্বপ্রথম কি করতে হবে? বের করতে হবে। এটা 46 পৃষ্ঠায় ৩য় অধ্যায় ২ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি। ক উত্তর দেব। GIS এর পূর্ণরূপ হলো জি তে জিওগ্রাফিক্যাল, আই তে ইনফরমেশন, এস তে সিস্টেম। তাহলে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GIS। এই যে GIS এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ক নম্বর উত্তরটা আমরা সমাধান করে দেখে দিলাম বা উত্তরটা বের করে দিলাম। এবার প্রতিভু অনুপাত বলতে কি বোঝায় সেটা জানিয়ে দিই। খ নম্বর উত্তর, মানচিত্র প্রণয়নে সর্বদা দূরত্বের একই একক ব্যবহার করা হয় না, কখনো ইঞ্চি বা কখনো সেন্টিমিটার ব্যবহার করা হয়। আর বিভিন্ন দেশে দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক রয়েছে, যেমন রাশিয়ার ভার্স্ট। সুতরাং এক দেশের এককের মাধ্যমে মানচিত্রে স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে সে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। এই অসুবিধা দূর করার জন্য প্রতিভু অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে একে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে RF এবং বাংলায় প্রো বলে। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটা বলেছে উপরে ১ নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় ব্যাখ্যা করো। ১ নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা আমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে। তো ফার্স্টে আমরা কি করব, গ নাম্বার উত্তর দিয়ে দেব। গ নাম্বার উত্তর দেওয়ার পরে উপরের ১ নম্বর চিত্রটি প্রাকৃতিক মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। চিত্র ১ এ উল্লেখিত পাহাড় হচ্ছে এক ধরনের ভূমিরূপ এবং নদী হচ্ছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি, যেটাকে এজেন্ট বলে। সাধারণত প্রাকৃতিক মানচিত্রে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ ইত্যাদি ভূ-প্রকৃতি দেখানো হয়। আবার কার্যভিত্তিক প্রাকৃতিক ফাংশনাল ফিজিক্যাল ম্যাপ মানচিত্র কোনো দেশ বা অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক ভূদৃশ্য ল্যান্ডস্কেপ দেখানো হয়। সুতরাং ১ নম্বর চিত্রটি প্রকাশে প্রাকৃতিক মানচিত্র উপযোগী। তাহলে প্রাকৃতিক মানচিত্র কোনটা উপযোগী? ১ নম্বর চিত্রটি সেটা দেখানো হয়েছে। এবার দেখো গ নাম্বার। তাহলে গ নাম্বারটা কি বলা হয়েছে একটু দেখি। আমাদের জীবনে চিত্র ২ এর গুরুত্ব বিশ্লেষণ করো। আমাদের জীবনের চিত্র যে ২ আছে এটা গুরুত্ব বিশ্লেষণ করে তোমাদের দেখাতে হবে। চলো আমরা শুরু করি। এখানে দেখো ঘ নাম্বার উত্তর দিয়ে আমরা শুরু করব। চিত্র ২ এর মানচিত্রটি হচ্ছে মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র। মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র। এখানে ক্যাডাস্ট্রাল শব্দের অর্থ কিন্তু মৌজা। মৌজা কিন্তু আমরা বাংলায় বলি, ইংলিশে বলে ক্যাডাস্ট্রাল। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ ক্যাডাস থেকে, যার অর্থ হলো রেজিস্ট্রিকৃত সম্পত্তি। সাধারণত গ্রামের জমিগুলো এ ধরনের মানচিত্রে দেখানো হয়। আমাদের জীবনে মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্রের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। মৌজা মানচিত্র তৈরি করা হয় রেজিস্ট্রিকৃত ভূমি এবং বা বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেয়া থাকে। এ মানচিত্রটি বৃহত্তর স্কেল অঙ্কন করা হয়, যেমন ১৬ বা ৩২ ইঞ্চিতে ১ মাইল, যার ফলে বিবিধ তথ্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক এ মানচিত্রে প্রকাশ করা যায়। আমাদের গ্রামের মানচিত্র এবং শহরের পরিকল্পনা মানচিত্রগুলো মৌজা মানচিত্রে অন্তর্ভুক্ত। এই মানচিত্রের মাধ্যমে সরকার হিসাব করে ভূমির মালিকের কাছ থেকে কর আদায় করে। সুতরাং উপরের আলোচনা হতে বলা যায় যে আমাদের জীবনে ক্যাডাস্ট্রাল মানচিত্র তথা চিত্র ২ এর গুরুত্ব। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।